আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথমেই বেলা ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হবে এই সংলাপ। এরপর ধারাবাহিকভাবে অন্য দলগুলোর সঙ্গেও সংলাপ হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছিল। এরই মধ্যে ১৬টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, এনসিপি সহ ১৩টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। এদিকে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামায়াত। এ সময় কমিশনের কো চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, রাষ্ট্র গঠন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভাজন নেই। জুলাইয়ের মধ্যে কমিশনের কাজ শেষ হবে। জামায়াত নেতারা বললেন, সংস্কারের জন্য যৌক্তিক সময়ের পক্ষে তারা, তবে সরকারের উচিত দ্রুত নির্বাচনের রূপরেখা প্রকাশ করা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। জাতীয় সংসদ ভবনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। নেতারা বলেন, বিচার বিভাগ ও সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তন, সংসদে সংখ্যানুপাতিক আসন ও ক্ষমতার ভারসাম্য প্রয়োজন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার করতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব ভালো কিছু পরামর্শ দিয়েছি। ১৫ বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো ৩ মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি ২-১ মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেইটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই। কমিশনের কো চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দল একমত, এটাই বড় বিষয়। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আমরা যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করতে দৃঢ় সংকল্প। আপনারা জানবেন কিভাবে আমরা অগ্রসর হচ্ছি। ঈদুল ফিতরের আগে 4টি রাজনৈতিক দলের সঙ্গে আর ঈদের ছুটির পর বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ডিসেম্বরের মধ্যেই ঐকমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে নির্বাচন এবং এরপর সংসদে বাকি সংস্কার সম্ভব বলে মনে করে বিএনপি। সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আগামী রোববার ঐকমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জমা দেবে। জাহিদ রহমানের সহায়তা আরও জানাচ্ছেন খান আলামিন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আলোচনায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের বিষয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ডিসেম্বরের মধ্যে সংস্কার ও নির্বাচনে আশাবাদী ইইউ প্রতিনিধি দল। এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে, বাহক হচ্ছে নির্বাচন। এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে অনেক সমস্যা সমাধান হবে বলে জানান আমির খসরু। জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয়
সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে সবারই আগ্রহ রয়েছে বলে জানান বিএনপি নেতারা। কালকে এমনি জাস্ট এটা অবধি। খান আলামিন, RTV, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যায় দায়মুক্তির জন্য ঘুষ গ্রহণের অপরাধে দায়ের করা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ 3-এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে 21 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল তারেক রহমান সহ অন্য আসামিদের বিরুদ্ধে। মামলায় খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের PS মিয়া নূর উদ্দিন অপু, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামাল। 2007 সালের 4 অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। বিচারের অপেক্ষায় আর কোনো মামলা নেই। যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করেছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। তবে বৃহস্পতিবার অপসারণের খবরটি প্রকাশ্যে আসে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ হতে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের বাংলাদেশের বিষয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে জানতে চাওয়া হলে ট্যামি ব্রুস বলেন, বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দা জানায় ওয়াশিংটন। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপে এমন কিছু দেখছে না যুক্তরাষ্ট্র। আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিংসতার ঘটনায় নিন্দা জানাই। তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, না করলে রাজাকার বানিয়ে দেওয়া হতো বলে অভিযোগ করেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনি জানান, অন্য দলের মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়া হতো না, পেতেন না জাতীয় দিবসের দাওয়াত। মুক্তিযুদ্ধকে বাণিজ্যিকীকরণ করে সর্বোচ্চ ফায়দা লুটেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। বানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা, বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর নামে লুটপাট করেছে কোটি কোটি টাকা। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দুযুগের ধারাবাহিক শোষণের দেয়াল ভেঙে 1971 সালের মুক্তির স্বাদ নিতে বিদ্রোহী হয়ে ওঠে পুরো দেশ, জাতি। পাকিস্তানিদের পরাজিত করে ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বাধীনতা, জাতির মুক্তির সোপান। ময়মনসিংহ এলাকায় জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর যোদ্ধা রেজাউল করিম। পাকিস্তানিদের হাতে ধরা পড়লেও ভাগ্য দেবতার সহায়তায় বেঁচে ফিরেন সে যাত্রায়। 71 আমি ধরা পড়ছিলাম। আপনার ময়মনসিংহের ক্যান্টনমেন্টটা আমাদের দখলে চলে আসছিল। পাকিস্তানি সেনাবাহিনী আমাদের রেস করে একটা গুডস কাউন্টে উঠাইছে। তা আমি কনফার্ম হলাম যে আমাকে মাইরা ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমি প্রস্তুতি নিচ্ছি কিভাবে বাঁচার উপায়টা কি আছে। পাক বাহিনী এসে পিছনে হাত বাঁধলো, সাথে আমি জাম নেব, বাঁচি আর মরি, বাঁচার একটা পসিবিলিটি আছে। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান রেজাউল করিম।
বলেন বিএনপি দলমত কিংবা আদর্শিক দিক বিবেচনা না করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছে। সেরকম কোনো মূল্যায়ন কিছু হয় নাই, অথচ দেখেন আমরা দলমত নির্বিশেষে সে কোন দলের সেটা আমরা জানতে চাই না। যার সম্মান যেটা দেওয়া দিলে কেউ কোনোদিন ছোট হয় না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বাণিজ্যিক রূপ দিয়েছিল বলে মনে করেন তিনি। রাজাকার বললাম আপনার রাজাকার অনেক মনে হচ্ছে যে 90% রাজাকার মনে হয়, যারা আওয়ামী লীগ যারা না করে তারাই রাজাকার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশিদের সম্মাননা ক্রেস্টে সোনার বদলে রূপা দিয়েছিল আওয়ামী লীগ, যা দেশের সীমা ছাড়িয়েও সমালোচিত হয়। বিদেশিদেরকে পুরস্কার দিবে, সেই পুরস্কার সেখানে পুরো 2 নম্বর, 90% 2 নম্বর। প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। মুক্তিযোদ্ধাদের কাহিনী মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সংখ্যায় কম হলেও রাজধানী ছাড়ছেন ঈদে ঘরমুখ মানুষ। পথে ভোগান্তি এড়াতে রেলে যাত্রা করছেন তারা। পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট পেতে আজও সার্ভারে 37 লাখ বার চেষ্টা করেছেন টিকিট প্রত্যাশীরা, তবে অনেকেই হয়েছেন নিরাশ। এদিকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করেছে বিআরটিসি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস, ঈদও আসন্ন, তাই গেল কদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনের চিত্রটা ভিন্ন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যারা অগ্রিম রেলের টিকিট কিনেছেন, অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটছেন বাড়ি। দেশের বাড়িতে ঈদ করার জন্য আর কি যাচ্ছি। আমি সিলেটে জব করি, এখন রাজশাহীতে যাবো। 10 দিন আগে অগ্রিম টিকিট করে রাখছিলাম। ট্রেনে একটু সুবিধা হয়, জ্যাম ট্যাম থাকে না, বাচ্চাদেরকে নিয়ে একটু যাওয়ার সুবিধা, এই জন্য। পরিবারে 5 জন সদস্য নিয়ে হয়তো পরে একটা হ্যাসেলে পড়বো, আগাম টিকিট পেয়েছে, আগাম যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন ঈদের টিকিট কালোবাজারির কোনো অভিযোগ পাননি জানিয়ে প্রতিদিন 50 থেকে 60 হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা মাথায় রেখে কাজ করছেন বলে জানান। 30 তারিখে টিকিটের ক্ষেত্রে আজকে 37 লাখ পিক করছে। সকাল 8টা থেকে 8:30-এর ভিতরে হিট করছে 37 লাখ। ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। রাজধানীর মতিঝিল সহ বেশ কিছু ডিপো থেকে 1045টি বাস চালাবে সংস্থাটি। এদিকে ঈদ উদযাপনে একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বাস, ট্রেন, লঞ্চে চলাচলে অতিরিক্ত যাত্রী হিসেবে ভ্রমণ না করা, ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলেছে পুলিশ। এছাড়া পরিবহন মালিকদের অদক্ষ চালক নিয়োগ থেকে বিরত থাকা সহ নানা নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার 2 নেতার মধ্যে এই ফোনালাপ হয়েছে। ট্রাম্প ও জেলেনস্কি ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। তিনি ট্রাম্পকে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে 2 নেতার এই ফোনালাপকে দুর্দান্ত বলে মন্তব্য করা হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জ্বালানি অবকাঠামোতে হামলা না করার বিষয়ে সম্মত হয়েছিল রাশিয়া, তবে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরই গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টাপাল্টি ড্রোন হামলা চালায় রাশিয়া ও ইউক্রেন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 16 হুতি সদস্য নিহত হয়েছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা। তবে হুথি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। এদিকে ইয়েমেনের হুথিদের সম্পূর্ণরূপে নির্মূলের হুঁশিয়ারি উচ্চারণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের গাজায় এবার স্থল অভিযানও শুরু করল ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে টানা দ্বিতীয় দিনের বিমান হামলায় অন্তত 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলায় নিহত হয়েছে অন্তত 436 ফিলিস্তিনি, যার মধ্যে 183 জনই শিশু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই স্থল অভিযান এবং নেতজারিম করিডোরে প্রবেশকে গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতাকারীদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত গেল বাংলাদেশ ফুটবল দল।
বৃহস্পতিবার বেলা 12:15টার দিকে কলকাতা পৌঁছায় কাবরেরার দল। আসন্ন 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে উজ্জীবিত জামাল, তপু বর্মনরা। ম্যাচটিতে জয় পেতে আত্মবিশ্বাসী দল, অন্যতম লক্ষ্য হামজা চৌধুরীর অভিষেক রাঙিয়ে তোলা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বাংলাদেশের ফুটবল যেন হারানো যৌবন ফিরে পেয়েছে। নয়তো সকাল 7টায় বিমানবন্দরে ভক্তদের অপেক্ষা আর চিৎকার শেষ কবে দেখেছিল দেশের ফুটবলাররা। নতুন পথ দেখা বাংলাদেশের লক্ষ্য এবার দীর্ঘ আক্ষেপ গুছানোর। ভারতের বিপক্ষে 22 বছর জয়হীন দলটি, আর দলটিতে হামজা চৌধুরী থাকায় ফুটবলারদের আত্মবিশ্বাসও এখন আকাশচুম্বী। পাশাপাশি লম্বা সময় অনুশীলন ক্যাম্প চলায় নিজেদের বেশ প্রস্তুত মনে করছেন ডিফেন্ডার তপু বর্মন। মানসিকতা কেবল জয়ের। আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। এদিকে দলের সাথে যোগ দিয়েই নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন হামজা। তাতে দল যেন মাঠে নামবে নতুন রূপে। তাই এমন ফুটবলারের দেশের হয়ে অভিষেকটা রাঙিয়ে তোলাও এখন দলের প্রধান লক্ষ্য। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। এদিকে ভারত গতকাল মালদ্বীপের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে। তবে এই নিয়ে এখনো কিছুই ভাবছে না দলটি। সকলের মনোযোগ শিলংয়ের শেষ দিকের প্রস্তুতি আর 25 তারিখের লড়াই। রাফি আমিন, RTV। বোলিং নিষেধাজ্ঞা উঠে গেল সাকিব আল হাসানের। ইংল্যান্ডে দেয়া বোলিং অ্যাকশনের পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে। 2004 সালে সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের সমারসেটের বিপক্ষে খেলায় তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। এরপর ইসিবি তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। ফলে বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব। এরপর ইংল্যান্ড ও চেন্নাইতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হন। এরপর আবারও ইংল্যান্ডে গিয়ে সময় নিয়ে বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেন। শেষে বুধবার রাতে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতা দেয়। ফলে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে বোলিং করতে আর বাধা থাকল না সাকিব আল হাসানের। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।